So I'm going to record this class. After completing this class, I will provide you a recorded class as well as PDF file. So this is our first session of this free seminar of English language. So first of all, in this class, I'm going to talk about how can we start our spoken English learning journey. অর্থাৎ মেইনলি যারা ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছেন বাট কারেক্ট গাইডলাইনটা পাচ্ছেন না যে আমি ভাষাটা শিখবো, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বাট আমি পারতেছি না, আমি ঠিক কোন জায়গা থেকে শুরু করব, ঠিক কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা থাকলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি দ্রুত ডেভেলপ করতে পারবো। এইটা যারা বোঝেন না, যারা জানেন না, আজকের এই ক্লাসটি তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি 7টা পয়েন্ট বলবো, এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি অবশ্যই অবশ্যই পারবেন। এবং প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, আমি একদমই দুর্বল, একদম বেসিক লেভেলে আছি, তো কোন ধরনের ভোকাবুলারি গুলো পড়লে দ্রুত ইংলিশে স্পিকিং করা যায় বা কনভারসেশন কমিউনিকেশন করা যায়, সেই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো। ইভেন কিভাবে সার্টেন, অনেকেই বলতে পারেন আমি মোটামুটি সেন্টেন্স তৈরি করতে পারি, ছোট ছোট রুলস বুঝি বা গ্রামারটা জানি, কিন্তু অনর্গল বলতে পারি না। অর্থাৎ ফ্লুয়েন্টলি স্পিকিং করার যে জায়গাটা, প্রেজেন্টেশন দেওয়া যেটা, এইটা যারা করতে পারে না, সেটাও কিভাবে করতে হয় আমি আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটু ধৈর্য ধরে থাকবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আপনি ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবেই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ওকে, সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো এখানে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ফর ডেভেলপিং দিস ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু গ্যাদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্সেস। আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, SENTENCE। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ভাবে এই সেন্টেন্সটা হয়ে থাকে, আমার কথাটা একটু বুঝবেন। একটা হচ্ছে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং, একটা হচ্ছে গঠন অনুসারে। এবং এগুলো আপনারা জানেন যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, এগুলো হচ্ছে ইংলিশের সেন্টেন্স অর্থ অনুসারে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো গঠন অনুসারে। এই যে 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার, এইটা আমাদেরকে চিনতে হবে, অর্থাৎ আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা করলে কি হবে, আমরা যখন একটা প্যাসেজ রিড আউট করব, আমরা অনেকে ইংলিশে রিডিং পড়তে পারি, বাট একটা সেন্টেন্স বা একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা আমরা বের করতে পারি না। তো এটা বের করতে আপনি সক্ষম হবেন, অর্থাৎ অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল টাইম আপনি বুঝতে পারবেন। এই জন্য 1 নম্বর পয়েন্ট, আমাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, আমি 7টা পয়েন্টে কথা বলবো। আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্স এর যে উপকরণ, কম্পোনেন্ট মানে উপকরণ বা এলিমেন্টস, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কি কি থাকে, অর্থাৎ হুইচ অন ইজ সাবজেক্ট, হুইচ অন ইজ ভার্ব, হুইচ অন ইজ অবজেক্ট, what is complement, what is adverbials, what is appositive, those things are the component of sentences। অর্থাৎ একটা বাক্যের ভিতর সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাপোজিটিভ জিনিসটা কি, কমপ্লিমেন্টটা কি, সেটা কিভাবে পাওয়া যায়, অ্যাডভার্বিয়ালটা কি, এগুলো আমাদের চিনতে হবে বা জানতে হবে। তাহলে কি হবে, একটা সেন্টেন্স বা বাক্যকে আমরা অনেক বড় করতে পারবো, অনেক লং করতে পারবো, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারবো। আমরা অনেকেই ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, এটাকে আপনারা বড় করতে পারবেন বা লং করতে পারবেন। এরপর পয়েন্ট নাম্বার 3, পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। বেসিক্যালি যারা ইংলিশ গ্রামারে দুর্বল, যারা মনে করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য গ্রামারটা প্রপারলি শেখা উচিত বা শেখা দরকার, এই গ্রামার বলতে যাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, তারা সম্পূর্ণ গ্রামারটাকে কভার করতে পারে। বাট পার্ট অফ স্পিচ যারা জানে না, তারা এটা পারে না। অনেকেই বলে স্পিকিং এর জন্য গ্রামারের প্রয়োজন হয় না, সেটা ডিফারেন্ট কথা, সেটা নিয়ে পরে আলোচনা করব। বাট গ্রামার যারা শিখতে চান, যারা মনে করেন আমার গ্রামারটা লাগবে, এটা শেখা দরকার, বা ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য, প্রফেশনাল স্পিকিং করার জন্য গ্রামার জানাটা খুবই জরুরি। এই গ্রামারটা মূলত কি, এই পার্ট অফ স্পিচ। এগুলোর নাম আপনারা শুনছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ থাকে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর নাম আপনারা শুনছেন। এখন এই যে পার্ট অফ স্পিচ গুলোর কথা আমি বলছি, এগুলোর প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়, এটা আমাকে বুঝতে হবে, এগুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে।
এই পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। একটা সেন্টেন্স যখন তৈরি হয়, একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত ওয়ার্ড বা শব্দগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে। তো কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা ওই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার মাধ্যমে পাওয়া যায়। আর এইটা যারা পারে, তারা যে কোনো বাক্যের অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্স বা মিনিং বের করে নিয়ে আসতে পারে বা বুঝতে পারে। এই পার্ট অফ স্পিচের পর আপনার এই পার্ট অফ স্পিচের ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কারণ ভার্ব সম্পর্কে যার ধারণা বা কনসেপ্ট থাকে না, সে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে পারে না। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট, প্রাণ। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা এগুলো বোঝায়। ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। এই ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে: ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, হ্যাঁ, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে এই যে নামগুলো বলছি, নামগুলো আপনারা জানেন, বাট প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়, প্র্যাকটিক্যালি কোথায় অ্যাপ্লাই করতে হয়, এইটা আমরা বুঝি না। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এরপরে 5 নম্বর যে পয়েন্ট, আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, টেন্স। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আর পয়েন্ট নাম্বার 7 হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। এই যে 7টা পয়েন্টের কথা আমি বললাম, এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি কেউ কনসেপ্ট রাখতে পারে বা ধারণা রাখতে পারে, তাকে কেউ আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু আপনি বাংলায় ভাবেন না কেন, আপনি ইংলিশে সেটা কনভার্ট করতে সক্ষম হবেন, ইংলিশে সেটা বলতে সক্ষম হবেন। তাহলে আমি কি বললাম, একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এরপর আমি কি বলছি আপনাদের, আমি আপনাদের কয়েকটা পয়েন্টের কথা বলছি। কয়টা পয়েন্ট? 7টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্স বা বাক্যের যে এলিমেন্টস, উপকরণ। 3 নম্বর পয়েন্ট, আমাকে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট নাম্বার 4, উই হ্যাভ টু নো অ্যাবাউট ভার্বস ইন ডিটেইলস। দেন পয়েন্ট নাম্বার 5, আমাকে টেন্স সম্পর্কে একটা ভালো কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, টেন্সের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে, দ্যাট ইজ দ্য কম্পালসারি থিংস দ্যাট ইউ নিড ফর স্পিকিং। অ্যান্ড পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এই যে 7টা পয়েন্টের কথা বললাম, এটা যদি আপনার জানা থাকে, এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন, আপনি ইংলিশে দ্রুত ডেভেলপ করতে পারবেন। এবার আসেন সেটা আপনি পারবেন কিনা। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আপনাদেরকে জিনিসগুলোকে ইন ডিটেলসে দেখাই। ঠিক আছে? প্রথমত, সেন্টেন্স কাকে বলে? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। যেমন মনে করেন, আমি যদি বলি হি প্লেইস ফুটবল অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা লেখার জন্য আমার কিসের প্রয়োজন হয়েছে? শব্দের। কথাটা বোঝেন? এখন এই যে শব্দগুলো আমি ব্যবহার করছি, এর ভিতরে দেখেন, এই যে হি, এইটাকে আমি বলছি সাবজেক্ট। এই প্লেস, এইটাকে আমি বলছি ভার্ব। হ্যাঁ, এই প্লেসটাকে কি বলছি? ভার্ব। এই যে ফুটবল, এইটাকে আমি বলছি, মানে কম্পোনেন্ট অফ সেন্টেন্স হিসাবে যদি আমি ধরি, এটাকে আমি বলছি একটা অবজেক্ট। এই অন দা ফিল্ড, এই 3টা ওয়ার্ডকে একসঙ্গে বলা হয় অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়ালস। এই যে অন দা ফিল্ড, এই 3টা ওয়ার্ডকে একসঙ্গে বলে। এই যেভাবে আমি এটাকে আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে কি হিসাবে বললাম? ওই যে কম্পোনেন্ট অফ সেন্টেন্সেস। আবার দেখেন, এই জিনিসটা আমি যদি পার্ট অফ স্পিচের জায়গা থেকে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে, বোঝেন, এই হি, এটা একটা প্রোনাউন। এই প্লেস, এটা একটা ভার্ব। এই হিটাকে কি বললাম? প্রোনাউন। প্লেসটা ভার্ব। এই ফুটবল, এটা একটা নাউন। এই অন, এটা একটা প্রেপোজিশন। এই যে দা, এটা কি?
এটা আমার একটা অ্যাডজেক্টিভ। এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। তো এই দাটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এ অ্যান্ড দি এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। এই ফিল্ড অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হয়। এগুলো কি? পার্ট অফ স্পিচ, মানে স্পিচ এর পার্ট। স্পিচ মানে কি? কথা, অর্থাৎ বাক্য, অর্থাৎ মুখ দিয়ে যা বের করি, অর্থাৎ এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা পার্টকে আমরা কি বলছি? পার্ট অফ স্পিচ। এখন এদের নাম আছে, এই নামগুলো টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? সব কথার এক কথা হচ্ছে, আপনি যখন ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য লিখবেন, সেই সেন্টেন্স বা বাক্য লিখতে গেলে আপনার শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। তো প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের একটা না একটা নাম থাকে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড হয় নাউন হবে, না হলে প্রোনাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে কোনো একটা না একটা হবে। এখন এই পার্ট অফ স্পিচ গুলো কখনো মুখস্থ রাখা যায় না, যে এই ওয়ার্ডগুলো এই পার্ট অফ স্পিচ। এগুলো তাদের ডেফিনেশন এবং অবস্থান ভেদে পরিবর্তন হয়। আর এই পরিবর্তন হওয়ার কারণে একটা সেন্টেন্স বা বাক্যের মিনিং এর চেঞ্জ হয়ে যায়। এই জন্যই এই পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, এর আইডেন্টিফিকেশনটা ভালোভাবে পারতে হয়। এটার আইডেন্টিফিকেশন যে যদি কেউ পারে, তার ভোকাবুলারি না জানা থাকলেও একটা সেন্টেন্স বা বাক্য রিডিং পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বা থট সে বুঝতে পারে। কিন্তু যদি আপনি ভোকাবুলারি জানেন বাট পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, আপনি একটা বাক্য দেখে তার অ্যাকচুয়াল অর্থটা কি এটা আপনি বের করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। এরকমই হয়। যেমন মনে করেন এগুলো কিভাবে পরিবর্তন হয়। মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, একটা ফলের নাম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এই ট্রি শব্দটা এখানে একটা নাউন, এই ম্যাঙ্গো শব্দটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে আগের বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের বাক্যে সেম ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ট্রিকে মডিফাই করছে, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ। তো এইভাবে এই পার্ট অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনটা কেমন? আপনারা ইংলিশে একটা টপিকের নাম শুনছেন, জেরান ইনফিনিটিভ পার্টিসিপল, যেগুলো এই পার্ট অফ স্পিচেরই একটা অংশ, এদেরই ভাই বোন, এদের সাথে কানেক্টেড। তো এইটা নিয়ে আমি যদি একটু কথা বলি, মনে করেন আমি একটা ওয়ার্ড লিখলাম ওয়াক, WALK, ওয়াক। এই ওয়াক শব্দটার বাংলা অর্থ কি? আপনারা জানেন যে ওয়াক মানে হাঁটা। এখন আমি যদি আপনাদের কাছে বলি, বলেন তো এই ওয়াকটা কোন পার্ট অফ স্পিচ? যারা গ্রামার জানেন, যারা ইংলিশ জানেন, পড়ছেন, আপনি এক কথায় বলবেন যে এটা একটা ভার্ব। ওয়াক হাঁটা, ইট খাওয়া, গো যাওয়া, এটা কি? এটা একটা ভার্ব, তাই না? এখন দেখেন এই ভার্বটাকে আমি যদি বলি TALK, টক, টক মানে কি? কথা বলা। আমি যদি বলি বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা কি বলবেন বলেন তো? এই যে টক শব্দটা লিখলাম, এই টক শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এই যে টক, এটা কোন পার্ট অফ স্পিচ? এটা একটা ভার্ব, তাই না? আপনি বলছেন কি যে এই শব্দটা একটা ভার্ব। এখন একটা জায়গা একটু দেখেন বা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি যদি বলি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এখানে সাবজেক্টের পরে টক শব্দটা আছে। এটা কাজ করা বোঝায়, অ্যাকশন দেওয়া বোঝায়, অর্থাৎ আমি কথা বলি, তার সাথে কথা বলা। এই টক শব্দটা এখানে ভার্ব। কিন্তু আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, টক অর্থাৎ এই ওয়ার্ডটার পজিশন যদি আমি চেঞ্জ করি, আমি যদি বলি আই হ্যাভ আ টক উইথ হিম, এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যে হ্যাভটা মূলত মেইন ভার্ব। এবং ওই যে টক, দেখেন ওর আগে একটা এ আছে, এটা কি একটা আর্টিকেল, মানে অ্যাজেক্টিভ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ। তো অ্যাজেক্টিভের পরে বা আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকে। হ্যাঁ, তো এই যে আই হ্যাভ আ টক উইথ হিম, এইখানে যে টক, এই টকটা একটা নাউন, এটা কোনো ভার্ব না। এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ, এই বাক্যে ভার্বটা হচ্ছে হ্যাভ। প্রত্যেকটা বাক্যে মেইন ভার্ব মূলত সাবজেক্টের পরে বসে। হ্যাঁ, তো আই হ্যাভ আ টক উইথ হিম এর বাংলা অর্থ আমার তার সাথে একটা কথা আছে, জাস্ট একটা কথা। অর্থাৎ এরা কোনো কাজ করছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না, জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ পাচ্ছে। কিন্তু আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, কথা বলা, অর্থাৎ ওটা আমার ভার্ব। তো একই ওয়ার্ড আমার পজিশন চেঞ্জিং এর কারণে পার্ট অফ স্পিচের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই পার্ট অফ স্পিচের চেঞ্জ হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। এটা কেমন আমি আরেকটু যদি বলি, এই যে লিখছিলাম না একটা ওয়ার্ড ওয়াক মানে হাঁটা, দেখেন আমি যদি এরকম একটা বাক্য বলি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায়
হাঁটিতেছে। আমি যদি আপনাদেরকে বলি যে এটা কোন টেন্সে লেখা আছে, কেউ বলতে পারবেন এই যে বাক্যটা এটা কোন টেন্স? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, হুইচ টেন্স ইজ ইট? প্রেজেন্ট এটা কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের একটা কন্টিনিউয়াস। বাক্য, তাই না? রাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISE, এই বাক্যে যে ওয়াকিংটা আমি লিখলাম, এই ওয়াকিংটা একটা জেরান্ড, নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে জেরান্ড। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাকে নাউন বলা হয়, অর্থাৎ একটা বাক্যে সাবজেক্টের স্থানে আছে, তো সাবজেক্টে নাউন বা প্রোনাউন বসে, তো এটা নাউন। এখানে ইজটা ভার্ব, এই ইজ একাই ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে কি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এখানে ইজ ওয়াকিং দুটো ভার্ব আছে, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা এখানে মেইন ভার্ব, অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে যে সে হাঁটছে। কিন্তু এই যে ওয়াকিংটা আমি লিখলাম এর মানে হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম, এবং এটা বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাট উপরেরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে একই ওয়ার্ড আগের বাক্যে ভার্ব হিসাবে বসছে, পরের বাক্যে সেটা নাউন হিসাবে বসছে। আবার আমি যদি বলি আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, WALKING, ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এইখানে এই বয়কে মডিফাই করছে ওয়াকিং শব্দটা, অর্থাৎ এই যে ওয়াকিং এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল একটা ফর্ম, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা অ্যাজেক্টিভের কাজ করে এখানে। অর্থাৎ এই প্রথম যে ওয়াকিং এটা ভার্ব, পরের যে ওয়াকিং এটা নাউন, আর তারপর যে ওয়াকিংটা আমি লিখলাম এটা আমার অ্যাজেক্টিভ। তো একই ওয়ার্ড তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্ট অফ স্পিচ হচ্ছে। আর এই তিন ধরনের পার্ট অফ স্পিচ হওয়ার কারণে ওই যে ওয়াক মানে যে হাঁটা বা যে ওয়াকিং যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডের কিন্তু মিনিং এর চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটতেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এই পার্ট অফ স্পিচের পরিবর্তনের কারণে সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনগুলো যারা বুঝতে না পারে, পার্ট অফ স্পিচের ফাংশন যারা না বোঝে, সেন্টেন্সের ওয়ার্ডার যারা মেনটেন করতে না পারে, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কিভাবে কানেক্টেড হয় এইটা যারা না বোঝে, তারা কখনোই যত রুলস পড়েন বা স্ট্রাকচার পড়েন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিং দুইটা জায়গাতেই দুর্বল থেকে যাবেন, ইংলিশে এক্সপার্ট হতে পারবেন না, কখনোই সম্ভব না। যারা ভোকাবুলারি পড়তে চায়, ভোকাবুলারি ডেভেলপ করতে চায়, এই পার্ট অফ স্পিচ ধরেই ভোকাবুলারি পড়তে হয়। সো এর অনেক বড় একটা গুরুত্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি বলা যেতে পারে এই পার্ট অফ স্পিচকে। বাট আমরা অনেকেই সহজ পদ্ধতিতে ইংরেজি শিখতে চাই, আমরা এগুলো চর্চা করি না, আমরা দেখি না, আমরা মনে করি ইংলিশ ইকুয়াল টু পানি, ইংলিশ ইকুয়াল টু ওয়াটার, আমরা চর্চা করি না। বাট এটা কঠিন কোনো বিষয় না, একটা বা দুইটা ক্লাস যদি ইন ডিটেলসে আপনি করতে পারেন, এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন একবার শিখে যান, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বড় বড় যে কোনো কম্পিটিটিভ এক্সামে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে দেখবেন প্রত্যেক বছর কোশ্চেন আসে। এবং যারা এইসব কম্পিটিটিভ এক্সামের কোচিং করেন, দেখবেন সেই কোচিং সেন্টারগুলোতে টিচার্সরা পড়ায় আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। কেন পড়ায় এটা জানতে হয়। আপনি একটা বাক্য যখন রিড আউট করবেন, আপনি যখন একটা বাক্য লিখতে যাবেন, এই যে ওয়ার্ডের যে ফাংশন, ওয়ার্ডের যে কানেকশন, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড হয়ে কোন ধরনের মিনিংটা অ্যাকচুয়ালি প্রকাশ করছে সেটা বোঝা সম্ভব হয় যদি এই পার্ট অফ স্পিচ ভালোভাবে জানা যায়, এর ফাংশনটা বোঝা যায়। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর পয়েন্ট বলছিলাম সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছিলাম সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট বলছিলাম এই পার্ট অফ স্পিচ, পয়েন্ট নাম্বার 4 বলছিলাম ভার্ব। এখন আমি একটা জায়গায় আপনাদের একটু নিয়ে আসি, সেটা হচ্ছে মনে রাখেন ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা কি জানেন? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে, একটা মিনিট একটু টাইম দেন, এই যে স্ট্রাকচারটার কথা বলছি, এই এই স্ট্রাকচারটা হচ্ছে, আমি দেখাচ্ছি। ফার্স্টে একটা সাবজেক্ট নিতে হবে, জাস্ট ওয়েট আ মিনিট, হিয়ার ইউ ক্যান সি। ওকে, so for making any kinds of English sentences, first of all, we need a subject. In the place of subject, we have to use noun or pronoun. এই সাবজেক্টের জায়গায় আমাকে নাউন বা প্রোনাউনের ব্যবহারটা করতে হয়। কিসের ব্যবহার করতে হয় বললাম?
নাউন অথবা প্রোনাউন। এই যে নাউন প্রোনাউনটা কি, ওই যে বললাম যে ইংলিশে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, ওই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর শুরুতে যেটা বসে, শুরুর যে ওয়ার্ডটা, সেটা হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। এটা হচ্ছে বিষয়। এরপর সাবজেক্টের পরেই আমাদেরকে কিসের ব্যবহার করতে হয়? উই হ্যাভ টু ইউজ ভার্ব। আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ ভার্ব। এই ভার্বের পর আমার যে ব্যবহারটা করতে হবে সেটা হচ্ছে এক্সটেনশন। ইন দ্য প্লেস অফ এক্সটেনশন, অর্থাৎ এই এক্সটেনশনের জায়গাটাতে আপনার মূলত ওই যে কম্পোনেন্ট অফ সেন্টেন্সের কথা বলছিলাম, সেটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন, এই জায়গাটাতে আপনার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস অ্যাডভার্বিয়ালস এটা বসতে পারে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই যে স্ট্রাকচার, মোস্ট অফ দ্য ইংলিশ সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র এই স্ট্রাকচারটা ব্যবহার করে। সাবজেক্ট, in the place of subject you have to use noun or pronoun. After the subject, here you can see you have to put verb then extension, and in the place of extension you can put object, complement or adverbials. এই স্ট্রাকচারটাকে যদি ইন ডিটেলস আপনি বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে এই ভাষার ব্যবহার নিয়ে আর কোনো ধরনের সমস্যা বা প্রবলেম আপনার ফেস করতে হবে না, সমস্যা বা প্রবলেম আপনার তৈরি হবে না। এছাড়া আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইট বা দেয়ার এর ব্যবহার। ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এরকম একটা স্ট্রাকচার বা সেন্স থাকে। তো সেটা নিয়ে পরে কথা বলবো বা পরে আলোচনা করব। মেইনলি এই যেটা আমি আপনাদেরকে দেখালাম, এইটাকে কিভাবে আমরা ইন ডিটেলসে চিনতে পারি বা জানতে পারি, অর্থাৎ এই একটা স্ট্রাকচারকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, আপনার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হয় না। কেমন জানেন? একটু ধৈর্য ধরে থাকবেন, জাস্ট এই একটা জিনিস নিয়ে আমি কথা বলবো। সাবজেক্টটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা রহিম, অথবা করিম, অথবা দে। এই ধরনের ওয়ার্ড গুলোই তো সাবজেক্ট হয়, এর বাইরে তো আর না। আমি, তুমি, আমরা একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। যারা একদমই দুর্বল, যারা একদম বেসিক লেভেলে আছেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এই সাবজেক্টের পরেই কিন্তু আমরা ভার্ব ইউজ করি, যেটা বাংলা সেন্টেন্সে কিন্তু হয় না। বাংলা সেন্টেন্স গুলোতে আমার ভার্ব কিন্তু লাস্টে থাকে। এই ইংলিশ আর বাংলার পার্থক্য কিন্তু মূলত এখানেই। আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলেন, আপনি হিন্দি, তামিল, তেলেগু, এই সব ল্যাঙ্গুয়েজে ভার্বটা লাস্টে থাকে। বাট এই ইংলিশ, স্প্যানিশ, এই ল্যাঙ্গুয়েজ গুলোতে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আওয়ার মাদার টাং ইজ বাংলা। আপনি যখন প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু লিখতে বা বলতে যাবেন, আমাদের ব্রেইনে আগে বাংলাটা চলে আসে, দেন আমরা কনভার্ট করি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। এটা সাইকোলজিক্যাল থিংস। আমার যে পেইড কোর্সের গ্রুপ থাকে, আমার যে স্টুডেন্টসরা আছে, সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবে অনেকেই ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, অনেকেই ফ্লুয়েন্টলি প্রেজেন্টেশন দিতে পারে, স্পিকিং করতে পারে। বাট এই ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে, স্পিকিং করতে গেলে মেইনলি যে প্রবলেমটা তারা ফেস করে থাকে সেটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন, মেইনলি যে প্রবলেমটা তারা ফেস করে থাকে, সাবজেক্টের পরে ওই আহ, মানে অবজেক্টটা আগে নিয়ে ফেলে, অ্যাডভার্বিয়ালটা আগে নিয়ে ফেলে, দেন তারা ভার্বটা লাস্টে ইউজ করে বা বসে। তো এই ধরনের প্রবলেমটা মেইনলি তৈরি হয়। সো এই বিষয়টা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, এই বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, এটা কিভাবে মূলত হয়ে থাকে। ঠিক আছে? তো যে কোনো সেন্টেন্স যখন আপনি ইংলিশে লিখবেন বা বলবেন, এটা ব্রেনে রাখবেন যে আমি সাবজেক্টের পরেই যেন কিসের ব্যবহার করতে পারি? ভার্বের। যেমন আই, এখন আপনি যদি বলেন আই ইট, আমি খাই। উই, এটা সাবজেক্ট আমি নিলাম, দেন উই, আপনি এখানে কি বলতে পারেন? উই প্লে, আমরা খেলি। এন্ড ইউ, সো ইউ ক্যান সে দ্যাট ইউ ডু, তুমি করো। হি, দেন ইউ ক্যান সে দ্যাট হি ড্রাইভস, ড্রাইভ মানে কি? চালানো। হি ড্রাইভস, ড্রাইভ মানে চালানো, সে চালায়। শি, তাহলে শি, আপনি যদি বলেন শি গোস, সে যায়। বা শি ড্র, সে আঁকে।
Okay, just wait a minute. There is some problem. I'm going to start this class again. Stick to it, Corin. একটু টাইম দিবেন, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো কি বললাম যে যে কোনো ওকে, সো কি বললাম যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্টের পরেই ভার্বের প্রয়োজন। ভার্ব হতে পারে ইট, প্লে, ডু, ড্রাইভ, গোস, অর্থাৎ অ্যাকশন দেওয়া বোঝায়, কাজ করা বোঝায়। আমি যদি বলি যে সে ড্র, সে আঁকে, ড্র মানে কি? আঁকে, সে ড্রস। আমি যদি বলি দে গো, তারা যায়। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে। এরকম প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমাদের কিন্তু সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহারটা করতে হয়। আর এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর আমার যে এক্সটেনশনের যে পার্টটা, আমরা অনেকেই বলি যে একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু অবজেক্ট না। মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে আমাদের অবজেক্ট থাকতে পারে, আমাদের কমপ্লিমেন্ট থাকতে পারে, আমাদের অ্যাডভার্বিয়ালসও থাকতে পারে। কি কি বললাম? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ইভেন আমাদের অ্যাডভার্বিয়ালস যেটা সেটাও থাকতে পারে। তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা কেমন বা কিভাবে আপনি করবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি যদি বলি আই ইট, আমি খাই, কি খাই, এটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসে। আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে আপনি সেটা ইউজ করেন। আই ইট রাইস, আমি ভাত খাই। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি। কি খেলি? আপনি ফুটবল খেলেন, দাবা খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, যেটা খেলেন আপনি ইউজ করেন। সো আই ক্যান সে দ্যাট উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য অবজেক্ট। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। এইভাবে একটা সেন্টেন্সকে কিন্তু আমরা কমপ্লিট করি। সাবজেক্ট, ভার্ব, দেন এক্সটেনশন। হি ড্রাইভস, মানুষ চালায় কি? গাড়ি চালায়, সো হি ড্রাইভস আ কার। ওকে, শি ড্রস, সে আঁকে, শি ড্রস আ পিকচার। হ্যাঁ, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়। তারা কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তো এইভাবে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করি। এখন এইখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনের পার্টে আমি লিখছি যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর একটা বিষয় হচ্ছে কি অ্যাডভার্বিয়ালস। সো এই বিষয়গুলো মূলত কি, অবজেক্টটা কি, কমপ্লিমেন্টটা কি, আর অ্যাডভার্বিয়ালসটা কি, এইটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে দেখেন কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, ভার্ব কোনটা সাবজেক্টের পরে যেটা বসে, এই যে ইট, প্লে, ডু, ড্রাইভ, কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, হোয়াট অথবা হুম, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে আমাদের কি পাওয়া যায়? আমাদের অবজেক্টটা পাওয়া যায়। সেটা কেমন, এটা একটু এবার বোঝার চেষ্টা করেন। অবজেক্ট মূলত দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ আমি খাই, কি খাই? ভাত খাই। তো এটা আমার একটা ডাইরেক্ট অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি। কি করো? কাজ করো। সে কি চালায়? গাড়ি চালায়। তাহলে এগুলো সবই আমার অবজেক্ট। কিন্তু দেখেন দে গো, তারা যায়, এই গো কে আপনি প্রশ্ন করেন তো কি যায়, কাকে যায়, কোনো উত্তর আসে? উত্তর দেখবেন আসবে না, আপনি মিলাতে পারবেন না। এই গোটাকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন যে তারা কোথায় যায়, স্কুলে যায়, অর্থাৎ দে গো
টু স্কুল, কোথায় যায়? স্কুলে যায়। তো এই টু স্কুলটা হচ্ছে আমার মূলত একটা অ্যাডভার্ব, নট অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরেই যে আমার অলওয়েজ অবজেক্ট থাকবে এরকম না। একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, প্রশ্ন করেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকে, লং হতে থাকে। একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে। হাউ, ওয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই, এই WH ওয়ার্ড গুলো দ্বারা যদি আপনি কোশ্চেন করেন তাকে, একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা কৌশল। তাহলে দে গো, তারা যায়, কোথায় যায়? স্কুলে যায়। অর্থাৎ এই টু স্কুল, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। দেখেন, আমরা যখন স্পোকেন ইংলিশ শিখি বা ইংলিশে যখন সেন্টেন্স প্র্যাকটিস করি, আমরা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি, তাই না? কিন্তু এই যে আই ট্রাইস, উই প্লে ফুটবল, আমরা যেগুলো নেগেটিভ করি, we don't play football, do we play football, he drives a car, he doesn't drive a car, does he drive a car, এইভাবে আমরা প্র্যাকটিস করি। কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যকে কি আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো? আমরা কি একটা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না? একটা বাক্যের ভিতরে কি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। সেটা কিভাবে সম্ভব? ভার্বকে কোশ্চেন করতে হবে। কি দিয়ে? WH ওয়ার্ড দিয়ে। মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি বড় করতে চান, লং করতে চান, একটা বাক্যের ভিতরে যদি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে চান, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিং দুটোকেই ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল। আমি ভাত খাই, ঠিক আছে, এবার আপনি কিভাবে ভাত খান, এই খাওয়া শব্দটাকে, অর্থাৎ এই ইট ভার্বটাকে আপনি হাউ দিয়ে কোশ্চেন করেন তো। হাউ ডু ইউ ইট রাইস? এখন আমি যদি বলি আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, খুবই স্লোলি ভাত খাই, তাহলে আমি বলতে পারি আই ইট রাইস ভেরি স্লোলি। এই যে ভেরি স্লোলি যে শব্দটা আমি লিখলাম, এটা হচ্ছে আমার মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান? ওয়্যার ডু ইউ ইট রাইস? অ্যাট মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ, এটাকে কি বলা হয় জানেন? অ্যাডভার্ব অফ প্লেস। তো ভেরি স্লোলি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট মাই রুম অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে আপনার রুমে স্লোলি ভাত খান, আপনি কখন ভাত খান? when do you eat rice? So I eat rice very slowly at my room. আমি যদি বলি আমি দিনে 3 বার ভাত খাই, অর্থাৎ 3 times a day. সো দেখেন আমার বাক্যটা কিন্তু বড় হচ্ছে। বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। এবং আমরা সারা জীবন এতটুকু বলতেই সীমাবদ্ধ। আমরা একটা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, বাক্যের ভিতরে ইনফরমেশন অ্যাড করতে পারি না। কিভাবে করতে হয়? দেখেন, WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে। এরপর আপনি আবার ওয়াই দিয়ে কোশ্চেন করেন, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। অর্থাৎ কারণটা কি, আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস? আমি যদি বলি যে আমি আমার শরীরের শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই, সো আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 times a day টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। অথবা আপনি বলতে পারেন ফর গেটিং, গেট মানে পাওয়া, ফর গেটিং পাওয়ার জন্য কি, এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। তাহলে এই যে জায়গাটা, টু প্লাস ভিয়ন এর ব্যবহার করা যায়, অথবা ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পর ভার্ব ইউজ করলে মোস্ট অফ দ্য টাইম ভার্বের সঙ্গে আইএনজি হয়। তো এই যে বাক্যটা আমি লিখলাম, বাক্যটা আমার ছিল কতটুকু? রাইস পর্যন্তই ছিল। কিন্তু সেইখান থেকে একটা সিম্পল সেন্টেন্সকে, একটা সিম্পল বাক্যকে আমি কত বড় করলাম, এটা আমি কিভাবে করলাম, এই বিষয়টা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়টা আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এই বড়টা আমি করলাম মূলত অ্যাডভার্বের ব্যবহার করে। একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে এই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করে। অর্থাৎ রাইসটা তো অবজেক্ট, দেন এই যে ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। তো এই বিষয়গুলো খুব ইফেক্টিভ। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ যদি কেউ ডেভেলপ করতে চান, এই বিষয়গুলো বা এই জায়গাগুলোর উপর ফোকাস করতে হয়, ফলো করতে হয়। এটা সবাই দেখায় না, আপনি এগুলো সব জায়গায় পাবেন না। এটা হচ্ছে মেইন বিষয়। দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এবার আপনি কোশ্চেন করেন, হোয়ার ডু ইউ প্লে ফুটবল, হাউ ডু ইউ প্লে ফুটবল। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি। অর্থাৎ খেলার মাঠে
খেলার মাঠে আমরা মারামারি করি না, ফাউল করি না, ধীরে সুস্থে খেলি। ভালো কথা, এটা আমার ম্যানার, বিহেভিয়ার। খেলার মাঠে আমার বিহেভিয়ার ম্যানারটা কেমন? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। দেন আপনি আবার কোশ্চেন করেন যে ওয়ার ডু ইউ প্লে ফুটবল? আই ক্যান সে দ্যাট অন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি। কখন ফুটবল খেলেন? বিকালবেলা ফুটবল খেলি। ইন দ্য আফটারনুন। এগুলো হচ্ছে সব ফ্রেজাল ওয়ার্ড, এগুলোকে কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি যে ফুটবল খেলেন, কেন খেলেন? আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। টু ডু, অথবা আপনি বলতে পারেন ফর ডুইং। টু ডু মানে করতে, আর ফর ডুইং মানে করার জন্য কি? ফিজিক্যাল এক্সারসাইজ। আমি শারীরিক ব্যায়াম করার জন্য আমি বিকাল বেলা ফুটবল খেলি মাঠে। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল? ফুটবল পর্যন্ত। সেখান থেকে কত বড় হলো? এটা কিভাবে হলো? এই বাক্যের ভিতরে এত ইনফরমেশন কিভাবে আনলাম? ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে ভেরি পলাইটলি। এটা হচ্ছে আমার মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম। টু ডু or for doing physical exercise, এটা হচ্ছে আমার মূলত কি? অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ হয় হ্যাপেন, কেন ঘটে এই বিষয়টা, এর জন্য আমার এই রিজনটা মূলত বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। সো দ্যাট ইজ দ্য থিংস। হি ড্রাইভস এ কার, যে কোনো বাক্যকে আপনি এইভাবে বড় করতে পারেন। সে একটা গাড়ি চালায়। কিভাবে চালায়? এই বড় করার সিস্টেমটা যদি আপনি জানেন, আপনি ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ লিখতে যান, আপনি ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ লিখতে যান, একটা সিভি লিখতে যান, একটা রিপোর্ট লিখতে যান, যে কোনো কিছু আপনি লিখতে যান না কেন, আপনি অনেক সুন্দরভাবে ইন ডিটেলসে সেগুলোকে লিখতে পারবেন, যদি আপনার এই জায়গাগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে বা একটা ডিটেলস ধারণা থাকে। তাহলে দেখেন, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। বা হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ এ কার? আমি যদি বলি হি ড্রাইভস এ কার কেয়ারফুলি, সে খুবই কেয়ারফুলি গাড়ি চালায়। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, ভালো কথা। সে কোথায় গাড়ি চালায়? আমি যদি বলি সে রাস্তায় বা ব্যস্ত রাস্তায় গাড়ি গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দা বিজি রোড। অন দা বিজি রোড। এইভাবে ভার্বকে আপনি কোশ্চেন করে করে সেন্টেন্স বা বাক্য বড় করতে পারবেন। সে যে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, কখন চালায়? আমি যদি বলি সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, সে কেন চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? টাকা উপার্জন করার জন্য, টু আর্ন। অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং মানি, টাকা আয় করার জন্য বা টাকা উপার্জন করার জন্য সে গাড়ি চালায়। সো এই যে কেয়ারফুলি যে শব্দটা, এটা আমার অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, অ্যাডভার্ব অফ প্লেস। অন দ্য বিজি রোড, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। দেন টু আর্ন অর ফর আর্নিং মানি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ, এটাকে আমরা কি বলতে পারি? কি বললাম জানো? রিজন, অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে যে কোনো সেন্টেন্স বা বাক্যে আপনি একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, দেন অবজেক্টটা কিভাবে পাবেন? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এরপর কি বলছি? একটা বাক্যকে বড় করার সিস্টেমটা কি, এই কম্পোনেন্ট অফ সেন্টেন্সের ব্যবহার। অর্থাৎ অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করলে একটা বাক্য বড় হতে থাকে, লং হতে থাকে, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায়। সেটা কিভাবে? ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন, হোয়াই, এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হয়। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন বা কিছু শিখতে পারছেন? আমি কি বললাম? কিভাবে যে কোনো ছোট বাক্যকে, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবে। হ্যাঁ, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইফেক্টিভ। সব জায়গায় এগুলো পাবেন না। তো যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, এটা আপনাদের করতে হবে। নিজেরা চেষ্টা করবেন, চর্চা করবেন। আপনি আমার পেইড করছেন, আপনি ফ্রি ক্লাসের স্টুডেন্ট। তো আপনার এটা নিজের গরজে করতে হবে। আমি আপনাকে চিনি না, আপনি আজকে আসছেন, আমি আপনাকে নতুন দেখছি, আপনি আমাকে নতুন দেখছেন, তো আমি আপনাকে ওইভাবে গাইডও করতে পারবো না।
আপনার যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, আপনি নিজে নতুন কয়েকটা সাবজেক্ট নেন, কয়েকটা ভার্ব নেন, এবং এইভাবে WH ওয়ার্ড দিয়ে কোর্সেন করে করে সেন্টেন্স বড় করার চেষ্টা করেন। আপনি যদি আমার পেইড কোর্সের স্টুডেন্ট হতেন, আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দিতাম, কাজ দিতাম। এখানে ফ্রি ক্লাস নিচ্ছি, এটা অন ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ আমি ক্লাস নিচ্ছি, লেকচার দিচ্ছি, আপনি শুনছেন। এখানে একসঙ্গে অনেক মানুষ জয়েন করে, আমি আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে ওঠে। আই মিন এনভায়রনমেন্টটা ভালো থাকে না। সো ওইভাবে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি সবার কাছ থেকে অ্যান্সার নেওয়াও যায় না। বাট যারা পেইড কোর্সে থাকে সেখানে একটা ওয়েল এনভায়রনমেন্ট থাকে, সেখানে আমি তাদের কাজ দিতে পারি, তারা আমার পরিচিত স্টুডেন্টস, তারা আমার গাইডলাইনের ভিতর থাকে, তাদের 3 মাসের কোর্স। তো ধারাবাহিকভাবে আমি নিজে থেকে ডেভেলপ করাই। বাট এইখানে তো সেটা পসিবল না। এই জন্য বলছি, যদি এটা মনে হয় ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, তাহলে নিজের চর্চা করতে হবে, নিজেকে একটু এই এই জায়গাটা সলভ করার চেষ্টা করতে হবে। ক্রিয়েটিভ যে ডেভেলপমেন্ট সেটা আপনার হবে, এটা যদি আপনি করতে পারেন, এতটুকু বলতে পারি। তো এইটা একটা সাইড আমি দেখালাম, রাইটিং এর সাইড, অর্থাৎ আপনি একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে লম্বা করবেন, কিভাবে লং করবেন, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনবেন। এটা হচ্ছে আমাদের রাইটিং এর পার্ট। এই বিষয়টা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এখন স্পিকিং এর জায়গাটা মূলত কি, এটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। জাস্ট ওয়েট আ মিনিট। একটা মিনিট ওয়েট করেন। ওকে। সো তাহলে যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, আরেকটু বোঝেন। এই যে পার্টটা দেখালাম বা এই যে জায়গাটা দেখালাম, সেটা হচ্ছে আমাদের রাইটিং এর একটা পার্ট। এখন স্পিকিং এর জায়গাটাকে আপনি কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে স্পিকিংটাকে আপনি ইনক্রিজ করতে পারেন, এইটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যে স্পিকিং করতে গেলে আমাদের মেইনলি কোথায় প্রবলেম হয় বা কোথায় সমস্যা হয়, আমরা কেন স্পিকিং এ দুর্বল বা স্পিকিং করতে পারি না, সেইটা যদি আমি একটু দেখাই দিই, তাহলে রাইটিং এর কথাটা কি বললাম, ভার্বকে নিয়ে কাজ করতে হয়। ইভেন ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হয়। ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হয়। ওকে। সো জাস্ট ওয়েট আ মিনিট। এখন দেখেন, আমি স্পিকিং এর কথা যদি একটু বলি, এখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, আমি ওটা কেটে দিয়েছি। এই যে বাক্যগুলো, আমার একটা সাবজেক্ট আছে, দেন ভার্ব আছে, দেন আমার অবজেক্ট বা এক্সটেনশন এটা আছে। এখন এই যে বাক্যগুলো, যারা টেন্স চেনেন বা টেন্স বোঝেন, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে, সাবজেক্টের পরে দেখেন প্রত্যেকটা বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এই প্রত্যেকটা বাক্য কিন্তু আমার মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ এই বাক্যগুলোর আমি যদি বাংলা অর্থ করি, সেটা কেমন হয়, আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, কেউ রেগুলার ওয়েতে করে, কেউ প্রতিদিন করে। কোন একটা কাজ কারো করা একটা হ্যাবিট বা অভ্যাস। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে স্পিকিং করতে যাবেন, কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাবেন, কখনো একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে এগোতে পারবেন না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, আপনি বলছেন, আই এম ডুইং ইউর ক্লাস নাও, আই এম লার্নিং ইংলিশ রাইট নাও, এটা আপনি আমাকে বলছেন। এরপর আমি যদি আপনাকে বলি যে হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, আপনি আজকে কি করেছেন, আপনি বলছেন, আই হ্যাভ ডান দ্যাট কাইন্ডস অফ ওয়ার্ক। সো এই যে হ্যাভ ইউ ডান, আই হ্যাভ ডান, আর ইউ ডুইং, আই এম ডুইং, অর্থাৎ এই যে ডুইং বলছি, আবার কখনো বলছি ডান। আবার আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি বলছেন যে আই ডিড দ্যাট কাইন্ডস অফ থিংস। সো এই যে ডিড বলছি, ডুইং বলছি, ডান বলছি, এই যে ডু মানে করা, এই করা কথাটার বিভিন্ন ফর্ম আমি ব্যবহার করছি টাইমের পরিবর্তন করার কারণে। অর্থাৎ এই পরিবর্তনটা কিভাবে হয়, টেন্সের স্ট্রাকচারের পরিবর্তনের মাধ্যমে। দেখেন, আবারও বোঝেন, প্র্যাকটিক্যালি যখন কারোর সঙ্গে স্পিকিং করতে যাবেন বা কথা বলতে যাবেন,
একটা সার্টেন টাইমের উপর কথাকে রেখে আপনি এগোতে পারবেন না, আপনার সময় পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য আমরা মূলত টেন্স শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা প্রত্যেকেই জানেন যে 3 প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ক্লাসিফিকেশন বা ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 4 12টা। আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন তাহলে কি হবে জানেন? 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু এই টেন্সের স্ট্রাকচার মূলত কি জানেন? এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে আমাদের মূলত কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয় বা কালের পরিবর্তন হয়। এই বিষয়টা আমরা অনেকেই কিন্তু ভালোভাবে বুঝি না। সেটা কেমন? প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে, টোটাল 5টা ফর্ম থাকে। আমাদের বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, V1 V2 V3। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন মনে করেন এই যে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, এই প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে। এই ফর্ম যদি আমরা না বুঝি টেন্সের স্ট্রাকচার সেই কোনো লাভ হয় না, কারণ টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আপনি টেন্সের স্ট্রাকচার চিনে রাখলেন কিন্তু ভার্বের ফর্ম জানেন না। একটা কথা যদি একটা টাইমে পরিবর্তন করতে হয় ওই পরিবর্তন আপনি করতে পারবেন না, আর যখন আপনি পারবেন না আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আমাদের মেইন প্রবলেমটা এই জায়গাতেই হয়। সেটা হচ্ছে মনে করেন এই ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, এর থার্ড পারসন বা V5 হচ্ছে ইটস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। এই যে রাইট, এর পাস্ট ফর্ম রোড। তো এই যে ভার্বের ফর্মগুলোর কথা বলছি না, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, থার্ড পারসন রাইটস, এই যে ভার্বের ফর্মগুলোর কথা বলছি, আপনি হয়তো সর্বোচ্চ 20টা 40টা 50টা ভার্বের ফর্ম জানতে পারেন বা অর্থ জানতে পারেন, বা শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। আর এটা না জানার কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। একটা কথা বলে রাখি আপনাদের, যারা ভোকাবুলারিতে দুর্বল, এই ভোকাবুলারি দুর্বলতা বলতে মূলত যাদের ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই তারাই দুর্বলতাটা ফেস করেন। ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। যে যত বেশি ভার্ব জানে, ভার্বের বাংলা অর্থ এবং ফর্ম জানে, সে তত বেশি ইংলিশে কথা বলতে পারে, সে তত দ্রুত ইংলিশে এক্সপার্ট হতে পারে। কেন এটা বলছি দেখেন, আমি বলি, একটু ওয়েট করেন। একটা কথা আমি বলি, মনে করেন এইখানে যে বাক্যগুলো আমি লিখছি, আপনারা যে বাক্যগুলো এখানে দেখছেন, এই বাক্যের সাবজেক্ট গুলো কি? আই, উই, ইউ, হি, সি, দে, অর্থাৎ আমি, আমরা, তুমি, সে, তারা। অর্থাৎ সাবজেক্ট গুলো কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। এরপরেই আমরা কি করি? আমরা ভার্ব ইউজ করি। এরপরে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর বাকি যে অংশটা, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর বাকি অংশটা কিন্তু আমাদের মূলত অটোমেটিক্যালি চলে আসে। বাকি অংশটা আমাদের কি বললাম? অটোমেটিক্যালি চলে আসে। এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট আর ভার্ব যখন আমি ইউজ করছি বাকি জায়গাটা অটোমেটিক্যালি চলে আসছে, তার মানে আমার মূলত জানতে হবে কোন জিনিসটা? জানতে হবে কিন্তু আমার এই ভার্ব। যে যত বেশি ভার্বটা জানবে, সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, ভার্ব বসালে অবজেক্টটা চলে আসে। তাহলে ভার্ব যদি আপনি বেশি করে জানেন, যারা ভোকাবুলারিতে একদমই দুর্বল, বেশি বেশি ভার্বের ভোকাবুলারি পড়তে হয় বা পড়বেন, দেখবেন জায়গাটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। এই ভার্বগুলো 2 ভাবে হয়, এই দেখেন আমার এখানে কিছু বাছাইকৃত ভোকাবুলারি আছে। অর্থাৎ এই ভার্বগুলো 2 ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের মূলত 2টা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যে ভার্বের 2টা বা 3টা ফর্ম ডিফারেন্ট তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এইখানে আমার 200টা ভার্ব আছে, এই 200টা ভার্ব সম্পর্কেও কেউ যদি ক্লিয়ার কনসেপ্ট রাখে, জাস্ট 4টা বিষয় জানতে হয়, টেন্স, মডাল, সেমি মডাল আর প্যাসিভ। এটা জানলে আর এই ভার্ব গুলো জানলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি ইংলিশে অবশ্যই অবশ্যই কথা বলতে পারবেন। এবং আমার এখানে যে ভার্ব গুলো, এগুলো মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা বাংলায় নিয়মিত বলে থাকি, বাট ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা টেন্স শিখি, বাট টেন্সটা কি? টেন্স তো ভার্বের ফর্মের চেঞ্জ। টেন্স মানে সময়, কালের পরিবর্তন। মনে করেন আমি 2টা মানুষের ভিতর একটা কনভারসেশন তৈরি করব, এ এবং বি, 2জন ব্যক্তি। এ আর বি মনে করেন 2জন বন্ধু, একটা রুমে তারা থাকে, একটা মেসে তারা থাকে। এখন এ রাতে বাইরে গেছে, বি কে জিজ্ঞাসা করছে বাসায় এসে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন? এ বি কে বলছে যে হ্যাভ ইউ ইটেন
রাইস অ্যাট নাইট, এই কথাটা কে বললো? এ বললো বি কে, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এবার বি উত্তর দিচ্ছে, বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি, আপনি কি এখন ভাত খাইতেছেন? হ্যাঁ, আই হ্যাভ নট ইটেন রাইস, আর ইউ ইটিং রাইস নাও? হ্যাঁ, এটা বি বলছে, আর ইউ ইটিং রাইস নাও, অর্থাৎ আপনি কি এখন ভাত খাচ্ছেন? এটা কি কে বলছে? বি বলছে এ কে, যে আমি এখনো খাইনি, আপনি কি এখন খাচ্ছেন? আবার এ বলছে যে আমি তো সকালে খেয়েছিলাম, অর্থাৎ আই এট রাইস, আই এট রাইস ইন দা মর্নিং, আমি তো সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও। তো এই যে কথাগুলো বলছে, দেখেন এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন আমি তৈরি করলাম, এই কনভারসেশনের প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমি কিন্তু একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটাকে দেখেন আমি কখনো লিখছি ইটেন, কখনো লিখছি এ টি ই এট, আবার কখনো লিখছি ই এ টি আই এন জি ইটিং, আবার কখনো লিখছি উইল নট ইট বা উইল ইট। এই যে ইট মানে জানি আমরা খাওয়া, কিন্তু এইটাকে ইটেন, এট, ইটিং, উইল ইট, এটা লিখলাম কিভাবে বা কেন লিখলাম? সময়ের পরিবর্তনের কারণে। এক একটা টাইমে আমি কথা বলেছি বলে এক একটা ভার্বের ফর্ম ইউজ করছি। এই যে এক একটা টাইমে কথা বলার কারণে এক একটা ভার্বের ফর্ম ইউজ করছি, আমরা জানি ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম বা মেইন ফর্ম হচ্ছে ইট, বাট সেইখান থেকে এই যে ইটেন, ইটিং, এট, উইল ইট, এই বিষয়গুলো যে আমরা নিলাম, কেন? ওয়াই? এর মেইন রিজন হচ্ছে সময়ের পরিবর্তন করেছি। তো আমরা যখন বাংলায় একজনের সঙ্গে আরেকজন কনভারসেশন করি বা কমিউনিকেশন করি, এভাবে সময়ের পরিবর্তন করি। আর এই সময়ের পরিবর্তনের কারণে আমরা যখন এই কথাগুলোকে ইংলিশে কনভার্ট করতে যাই বা ট্রান্সলেট করতে যাই, আমরা আর পারি না, কারণ ইংলিশে ইনস্ট্যান্টলি ওই টেন্স মেনটেন করে ভার্বের যে ফর্ম, এইটা আমরা বসাতে পারি না। কখন ইটেন বসাবো, কখন ইটিং বসাবো, কখন এট বসাবো, এটা আমরা বুঝে পারি না, কারণ প্র্যাকটিসের অভাব। আপনারা অনেকে স্ট্রাকচার জানেন টেন্সের, বাট সেটাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন না। প্র্যাকটিক্যাল ইউজটা শিখতে হবে। টেন্স মূলত কি বলছি? ভার্বের ফর্মের চেঞ্জ। তো এটা যারা করতে পারে না, এটা যারা চেনে না, তারা তো পারবে না কখনো। তাহলে স্পিকিং এর প্রবলেমটা কোথায়? স্পিকিং করতে পারি না কেন? আমরা একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করি, আমাদের কালের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। আর এই কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তন করার জন্য আমরা টেন্স শিখি। বাট টেন্সটা মূলত কি? টেন্সটা হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ, মানে এক একটা টেন্সের স্ট্রাকচার এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। এই ভার্বের ফর্মগুলো আমরা আমাদের ইনস্ট্যান্ট স্পিকিং এ কারেক্ট ভাবে ইউজ করতে পারি না, বসাতে পারি না টেন্স মেনটেন করে। এই জন্যই মূলত কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের প্রবলেম হয়। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? কি কি বলছি? বোঝা যাচ্ছে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, ওকে। সো আরেকটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন জায়গাগুলো। তাহলে দেখেন আমি যদি একটা সেন্টেন্স বলি যে হি ড্রাইভস আ কার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। এই যে বাক্যটা আমি লিখলাম, হি ড্রাইভস আ কার, এর অর্থটা কি বলছি? সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ কি হবে বলেন তো? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, পরিবর্তনটা হয় মূলত ভার্বে। আমি যদি বলি হি ড্রোভ এ কার, এর মানে সে একটা গাড়ি চালিয়েছিল। এই ড্রাইভের পরিবর্তে যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। অর্থাৎ সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। আমার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনের জন্য মূলত পরিবর্তনটা কোথায় করতে হয়? ভার্বের ফর্মে। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। সো
এখানে আমার 7টা টেন্স অলরেডি শেষ। এইভাবে যদি আপনার টেন্স জানা থাকে, এই হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট। তো যদি টেন্স জানা থাকে, এই ড্রাইভ মানে আমরা জানি চালানো, বাট এই চালানো কথাটাকে 12 ভাবে আমরা বলতে পারবো যদি টেন্স জানা থাকে। অক্সিলারি ভার্ব মেইন ভার্বের ফরম্যাট চেঞ্জ করে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। স্ট্রাকচার মূলত কি, ভার্বের পরিবর্তন, সাবজেক্ট আর অবজেক্ট সেম থাকে, পরিবর্তনটা আমার মূলত কোন জায়গায় হয়ে থাকে, পরিবর্তনটা আমাদের মূলত ভার্বের এই জায়গাটাতে হয়ে থাকে। তো এইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি বলছি, টেন্স জানা থাকলে, ভার্বের ফর্ম জানা থাকলে একটা কথাকে আমরা 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবো বা বলতে পারবো, যেটা আমার দরকার। আমরা যখন কোনো কিছু ইংলিশে বলতে চাচ্ছি, মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছি, তখন আমরা এই ভার্বটাকে বিভিন্ন টাইমে নিতে পারি না, এইটা নেওয়া শিখতে হবে। এখন একটা কথা আমি বলে রাখি, এই 12টা টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ 12টা সেন্স বা 12টা টাইম আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনার মনের এই হোল সেন্স বা থটটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। যারা আলাদা ক্যাটাগরির এক ধরনের সেন্টেন্স ক্রিয়েট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টোটাল 9টা 18টার মতো মডাল সেমি মডাল ভার্ব আছে একসঙ্গে যদি আমি বলি। অর্থাৎ এরা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি এগুলো মেনশন করে। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো মূলত মডাল বা সেমি মডাল ভার্ব। এগুলো জানা থাকলে কি হবে, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, আপনার মনের যে হোল থট বা সেন্স যেটা আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন, সেটা আপনি পারফেক্টলি এক্সপ্রেস করতে পারবেন। শুধু টেন্স দিয়েই সব বলা যায় না, এই জন্য মডাল ভার্ব শিখতে হয়। তো টেন্সের ক্ষেত্রে কিন্তু এক একটা স্ট্রাকচারে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, কখনো পাস্ট ফর্ম, কখনো আইএনজি এগুলো বসে। কিন্তু মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। মডালের পর যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের ফর্মের কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ আপনি যদি বলেন হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে, এই ক্যানের পরিবর্তে যদি বলেন হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, ইউএসইডি, হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো বা চালাতে অভ্যস্ত ছিল। হি ওট টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হ্যাঁ, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উইল হ্যাভ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, সো এইভাবে, এইভাবে আপনার হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, ইজ সাপোজ টু, তার গাড়ি চালানোর কথা। সো এইভাবে আপনি যদি মডাল এবং সেমি মডালের ব্যবহার জানেন, দেখেন সাবজেক্ট কিন্তু এই হি, দেখছেন কাহিনীটা কি, অবজেক্ট কিন্তু এ কার। আমি মূলত কি করছি, একটা কথাকে ঘুরাচ্ছি, অর্থাৎ সময়ের পরিবর্তন করছি, টাইমের পরিবর্তন করছি। এটা যে যত বেশি পারে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে। আমি এখানে মূলত দুইটা দিক আপনাদেরকে দেখিয়েছি, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে টেনে লম্বা করতে হয়, বড় করতে হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হয়। আর একটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে ঘোরাতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা টেন্স, মডাল, সেমি মডালের ব্যবহার শেখার মাধ্যমে হয়ে থাকে। তো আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্স প্লাস 18টা মডাল সেমি মডাল ভার্ব আছে, টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে আপনার যদি ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে, 30 দিকে, 30টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। আর এটা যদি আপনি পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। বাংলায় যা কিছুই ভাবেন না কেন, সেটা আপনি ইংলিশে বলতে সক্ষম হবেন। ইংলিশ শেখার জন্য এতগুলো স্ট্রাকচার, এই রুলস ওই রুলস কিছুই পড়া লাগে না, এই অরিজিন বিষয়টা যদি আপনার জানা থাকে, মেইন বিষয়টা যদি জানা থাকে। এখন এই যে 30টা স্ট্রাকচারের কথা বলছি, এই 30টা স্ট্রাকচারের আবার একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে, আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকে, তখন প্যাসিভে সেন্টেন্স হয়। যেমন আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, আমি এখানে নোটিশ দিচ্ছি যে আই উইল টেক ইউর ক্লাস। দেখেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এটা আমি যদি বলি কোন টেন্স, আপনি বলছেন যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই কথাটাকে আমি যদি একটু ঘুরায় বলি, আমি যদি একটু চেঞ্জ করে বলি, আমি যদি বলি
আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, তখন বাক্যটা এরকম হয় যে ইওর class will be taken at 10 p.m. at 10 p.m. এই যে বাক্যটা লিখলাম, এই উইল প্লাস টেক V1 এটা ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার, আর এই যে উইল বি প্লাস টেকেন এটা প্যাসিভের স্ট্রাকচার। তো এই প্যাসিভের প্রচুর ব্যবহার হয়ে থাকে বিশেষ করে রিটেন ইংলিশে। এইটা সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে। এটার উপর একটা ডিটেইলস ক্লাস আমি আপনাদের এই ফ্রি সেমিনারের মধ্যে দিলে বুঝতে পারবেন এটার গুরুত্ব কতটা। তাহলে আমি সব কথার এক কথা, প্রথমে 7টা পয়েন্ট বলছিলাম, এর ভিতর থেকে আমি যদি স্পেসিফিকলি বলি, 1 নম্বর বিষয় হচ্ছে আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে, ফর্মস অফ ভার্ব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স জানতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানে শুধু টেন্স দিয়ে মনের সব কথা এক্সপ্রেস করা যায় না, আপনাকে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভের ব্যবহার জানতে হবে, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। এই যে 4টা পয়েন্ট আমি এখানে মেনশন করছি না, অ্যাটলিস্ট এই 4টা পয়েন্ট সম্পর্কেও যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, এগুলোকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে আপনি কনভারসেশন প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করে আপনি ইংলিশে কথা বলতে, ফ্রি হ্যান্ড লিখতে সক্ষম হবেন। এই ল্যাঙ্গুয়েজটা কঠিন না, আমরা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করবো উইদিন ভেরি শর্ট টাইম, যদি আপনি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করতে পারেন, আমার সঙ্গে কোঅপারেট করে আমার কথাগুলো মেনে চলতে পারেন। কারণ আমি যাদেরকেই শেখাই তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয় যদি লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে। আমি ফ্রি ক্লাস হোক পেইড কোর্স হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক পরিশ্রম করে পড়াই। এটা আপনারা যারা ক্লাস করছেন, আগে যারা ক্লাস করছেন তারা জানেন, আমাকে চেনেন। তো আমি মেইনলি ঘরে বসে ইংরেজি বলতে হয়, ট্রেন এটা বলতে হয়, কিচেনে এরকম বলতে হয়, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, এইসব ছোট ছোট কন্টেন্টে আমি বিশ্বাস করি না। আমি যাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখাই প্রফেশনালি শেখাই, যাতে করে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারেন, আপনার নেক্সট জেনারেশনকে যাতে আপনি শেখাতে পারেন। এই জন্য ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়, কারেক্ট সেন্স কারেক্ট সিকুয়েন্সটা বুঝতে হয়, অর্ডারটা বুঝতে হয়, এই ভাষার ভিতরে ঠিক কি আছে, ঠিক কোন জায়গা থেকে শুরু করব, ঠিক কতটুকু পড়বো, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কতটুকু পড়লে আমি এটা দ্রুত ডেভেলপ করতে পারবো। এই দেখেন আমার আমার নিজের লেখা একটা বই আছে, এই যে বইটা, এটা আপনারা অনেকেই দেখেছেন যারা এর আগে থেকে গ্রুপগুলোতে আছেন। এই বইটার ভিতর এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি না, ইন ডিটেলসে দেওয়া আছে, দেখছেন, স্পোকেন ইংলিশের উপর লেখা। এটা 400 পেজের একটা বই, বড় একটা বই। এই বইটার ভিতরে আপনার রিডিং রাইটিং স্পিকিং এর প্রত্যেকটা বিষয় সহজ এবং সাবলীল ভাষায় দেওয়া। এটা প্রতিদিন প্রচুর পরিমাণে এই বইগুলো ডেলিভারি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করছে। তো আমি দেখাবো আপনাদের এগুলো। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এইভাবে আপনি যদি সিকোয়েন্স মেনটেন করে এগোতে পারেন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে সক্ষম হবেন। এই গেল আমার মেইন পয়েন্টটা। আমি 2টা পয়েন্ট মেইনলি আলোচনা করলাম, কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, কিভাবে ঘোরাতে হয়, টাইমের পরিবর্তন টেন্সের পরিবর্তনটা করতে হয়। এইবার যে কথাটা আমি বলবো, যারা মোটামুটি গ্রামার বোঝেন বা স্পোকেন রুলস রেগুলেশন গুলো বোঝেন, কিন্তু কথা বলতে গেলে যারা প্রবলেম ফেস করেন, স্পিকিং যারা করতে পারেন না বা যারা কথা বলতে পারেন না, আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন, এটা হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ কথা বলতে গেলে আপনার প্রবলেমটা কোথায় হয়, এই জায়গাটা আমি একটু যদি দেখাই, যে যারা প্রেজেন্টেশন দিবেন আপনারা স্পিকিং যারা করবেন, এখানে কোথায় মেইনলি ফোকাসটা করতে হয় স্পিকিং এর ক্ষেত্রে। এই দেখেন, এই সবকিছু ভার্বের কাজ, যে যত বেশি ভার্ব বুঝবে সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারবে। যেমন এখানে একটা হেডলাইন আছে, হ্যার ইউ ক্যান সি স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স ব্যবহার করে আপনাকে আপনার প্রতিদিনের কাজ বা ডেইলি অ্যাক্টিভিটিস কে ডিসক্রাইব করতে হবে। যেমন এখানে প্রথমে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আমি সাকিব আপনাদের সামনে, বা ইন ফ্রন্ট অফ ইউ, বিফোর ইউ এর পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তা এটা হচ্ছে একটা গ্রিটিংস, একটা ইন্ট্রোডাকশন, একটা প্রেজেন্টেশন আপনি যখন দিবেন, একটা সার্টেন টপিকের উপর যখন স্পিকিং করবেন, সো এইভাবে একটা গ্রিটিংস দিবেন। এরপর দেখেন কিভাবে স্পিকিং করতে হয়, সাবজেক্ট
কে? আমি। সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করবেন এবং আপনার বুঝতে হবে আপনি কোন ধরনের টাইমিং এর এখানে ব্যবহার করছেন, আপনার টপিকটা কি, যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। তার মানে প্রতিদিন অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে আমি যে কাজগুলো করি, আমার যে হ্যাবিচুয়াল ওয়ার্ক, সেটাকে ডেসক্রাইব করতে হবে। তার মানে আমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা, এই যে ইয়েলো কালার দিয়ে দেখেন ভার্বগুলোর উপর হাইলাইট করা। একটু দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। ওয়াশ মাই ফেস এন্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্টটা করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। দেন আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হ্যারিং। তো অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ রেগুলার হইতে বা প্রতিদিন কিভাবে করে, কি করে, সেটা এখানে ডিসক্রাইব করে। একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, যে গেট আপ, ব্রাশ, ওয়াশ, রিফ্রেশ, কাম, স্পেন্ড, টেক, এগুলো সব কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু দেখেন, আমি কি বলছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা কিভাবে করি? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। সো যেমন দেখেন, আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে আপনি তো এখন আমার কাছে ক্লাস করছেন রাত 9:44 বাজে, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনি কি ডেসক্রাইব করতে পারবেন? তখন আপনার মূলত কি করতে হবে? আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম, এখানে গেছিলাম, ওইখানে গেছিলাম। এই যে ল বা লাম, অতীতের কথাগুলো, দেখেন এটা কঠিন না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত হয়ে থাকে কোথায় জানেন? ভার্বের ফর্মে। যেমন দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস এন্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি দাঁত ব্রাশ করেছিলাম, আমার মুখ ধুয়েছিলাম এবং উজু করেছিলাম ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, এখানে টুক হবে, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাড়ি ফিরেছিলাম। দেখেন, কামের পাস্ট ফর্ম কিন্তু কেম, অর্থাৎ আমি বাড়ি ফিরেছিলাম, আই কেম ব্যাক। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM। দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে দেখেন, গেটের পাস্ট ফর্ম গট, ডু এর পাস্ট ফর্ম ডিড, ওয়াশ এর পাস্ট ফর্ম ওয়াশড, ব্রাশ এর পাস্ট ফর্ম ব্রাশড, রিফ্রেশ এর পাস্ট ফর্ম রিফ্রেশড, টেক এর পাস্ট ফর্ম টুক, কাম এর পাস্ট ফর্ম কেম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, স্পেন্ড এর পাস্ট ফর্ম স্পেন্ড, লার্ন এর পাস্ট ফর্ম লার্ন। এইভাবে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করে আমার কি হয়েছে? কথার পরিবর্তন হয়েছে, কালের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, কথাটাকে আমি অতীতে বলতে পেরেছি। এইভাবে সময়ের চেঞ্জ করাটা শিখতে হবে। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে আরেকটা টাইমে কথা বলতে বলি, যে আপনারা এখন সবাই আমার ক্লাস করছেন, তাই না? আমি যদি আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল সারাদিন কি করবেন, বা আপনার আগামীকালকের সারাদিনের কাজ কি হবে, এটা কি আপনি ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? যে আপনি আগামীকাল কি করবেন, আগামীকালকের কাজ কি হবে, কিভাবে আপনি এটা ইংলিশে ডিসক্রাইব করবেন? যেমন দেখেন, এটা ফিউচার টেন্স, অর্থাৎ এখানেও সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল প্লাস বি ওয়ান।
সো শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়, বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করলে কোনো কনফিউশন থাকে না। উইলের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, নট পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলেই কথাটা ফিউচারে হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যতে। আপনি এখন আমার কাছে ক্লাস করছেন, আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম আপনারা তো এখন আমার ক্লাস করছেন, আপনি আগামীকাল সারাদিন কি করবেন? আপনি বলছেন যে আমি আগামীকাল এই টাইমে উঠবো, ফজরের নামাজ পড়বো, ব্রেকফাস্ট করবো, এটা করবো ওটা করবো, এখানে যাবো, ওর সাথে দেখা করবো, আবার আপনার ক্লাসে জয়েন করবো। এই যে করবো, যাবো, খাবো, খেলবো, পড়বো, লিখবো, এটা আমি কিভাবে বলবো? দেখেন কতটা সিম্পল। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ, বাট আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। আপনি যতই ইলিটারেট হন, যতই দুর্বল হন, যতই ডাল হন, আপনি পারবেন। আপনার শুধুমাত্র দরকার প্র্যাকটিস। ইউ নো দ্যাট practice makes a man perfect. Practice, practice, and practice. If you practice by maintaining correct sequence and correct order, if you practice by taking correct strategy or technique, you will be able to expert and fluent in English. আপনি যতই মানে ব্রেন আপনার দুর্বল হোক না কেন, এটা কোনো রকেট সায়েন্স না। আর এই যে আমি এখন আপনাদের পড়াচ্ছি না, আমি দেখাচ্ছি, আমি টিচার, ক্লাস নিচ্ছে, আপনি স্টুডেন্টস। এই ওয়ান ওয়ে কমিউনিকেশনে হাজারটা ক্লাস নিলে কোনো লাভ হয় না। আপনি তো শিখতে পারছেন, জানতে পারছেন, বাট ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে এটা সায়েন্স বা ম্যাথ না যে আমি পড়াচ্ছি আপনি মনোযোগ দিয়ে দেখছেন। ভাষা শিখতে গেলে নিজের মুখ দিয়ে কথা বের করতে হয়, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, পেইড কোর্সে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ফ্রি কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে আমার একটা কানেকশন থাকে, আনমিউট করা থাকে, কম স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। এই ধরনের টপিকের উপর এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এবার আপনি প্রতিদিন কোনটা করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, আপনার কাজের সঙ্গে নিশ্চয়ই এখানে সবকিছু মিলবে না। তো আপনার কথাগুলোকে যদি আপনি এবার নিজের মতো করে ডিসক্রাইব করতে পারেন, সেটা আমার সামনে প্রেজেন্ট করতে পারেন, সেখানে যদি ভুল হয় আমি যদি ধরাই দিতে পারি, এইভাবে কথা বলতে বলতে, স্পিকিং করতে করতে ডেভেলপমেন্টটা আসে। ভাষা শিখতে গেলে কথা অবশ্যই অবশ্যই বলতে হবে, তা না হলে তো আপনি পারবেন না। এবং এটা আমি করাই। এইটাই হচ্ছে পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য। অনেকেই জিজ্ঞাসা করে, তো পার্থক্য কিন্তু এইটাই, এই ছাড়া আর কিছু না। এবং আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সব ধরনের ফ্যাসিলিটিসটা পাওয়া যায়। তো দেখেন, যেটা আমি বলছি যে ফিউচারে কথা কিভাবে বলবেন। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। কি বলছে? আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, দেন আমি দাঁত ব্রাশ করব, মুখ ধুবো, ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM. সো ইট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস। সো উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কিছু না, আমি যাবো, খাবো, করব। তাহলে দেখছেন ইংলিশে কথা বলা কতটা সহজ, কতটা ইজি। আমরা যদি কারেক্ট জায়গাটাকে ধরতে পারি, ক্যাচ করতে পারি, এই ভাষাটা কঠিন কিছু না, খুব সহজেই পারা যায়। আপনারাও পারবেন। যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, আপনারা পারলে একটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেওয়ার পরে নিজের যে এক্সপিরিয়েন্সটা আছে, নিজে প্রতিদিন যেটা করেন, গতকাল যেটা করেছিলেন, আগামীকাল যেটা করবেন, সেটা ব্যাখ্যা করেন। একটা সাবজেক্ট নেন আই, এরপর আপনি যে কাজটা করেন বা করবেন বা করেছিলেন সেই কাজটা, অর্থাৎ ভার্বটাকে আপনি ইউজ করেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এইভাবে কথা বলার প্র্যাকটিসটা করতে হয়। আমার পেইড কোর্সে থাকলে আমি আপনাদের বোঝাতাম যে এটা কিভাবে করতে হয়। তো কথাটা কি বুঝতে পারছেন? আমাদের কথা বলতে হবে এবং বিভিন্ন টপিকের উপর, শুধু এই টপিকগুলো না, বিভিন্ন টপিকের উপর আমাদের মূলত স্যার জি স্যার। স্পিকিংটা করা শিখতে হবে, স্পিকিংটা করতে হবে। আর আপনারা এখানে অনেকেই আছেন যারা এর আগেও আমার ক্লাস করেছেন, আমার পুরাতন ফ্রি ক্লাসগুলো করেছেন। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, যদি কেউ, আমি এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব। আগামীকালও আপনারা এই সেম টাইমে সেকেন্ড ফ্রি সেমিনারে জয়েন করবেন। আর এখন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, ওই যে ভার্বের কথা বারবার বলছি, ভার্বের ফর্মটা কিভাবে প্র্যাকটিস করতে হয় আমি বলছি। তো যদি কেউ পেইড কোর্স করতে চান, আজকে 23 তারিখ, এই মাসের 26 তারিখ থেকে, আবারও বলছি, এই যে ফেব্রুয়ারির 26 তারিখ থেকে আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু হবে পেইড কোর্সের। এটাতে আপনারা যুক্ত হতে পারেন আগামী বুধবার।
আজকে হচ্ছে আপনার রবিবার, বুধবার থেকে একদম নতুন একটা ব্যাচ শুরু হবে। এটা 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি। ইনশাআল্লাহ 3 মাস ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। সবগুলো ক্লাস আমি নিব এবং প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। আমার লেখা এই যে বইটা, এখানে 2টা বইয়ের পিডিএফ কপি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এটা আপনারা সাথে রাখবেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করবেন। এছাড়া অফলাইনে আমার যে বইটা আছে, এটা যদি আপনারা কেউ পারচেস করতে চান সেটা আপনারা নিতে পারবেন। এবং অফলাইনের এবং আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হয়। আমার এখানে একদম ফর্মাল ওয়েতে, ফর্মাল প্রসেসিং এর মাধ্যমে আপনি ক্লাসগুলো করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, আমি একটা গোছানো পদ্ধতিতে, একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে দ্রুত সময়ের ভিতরে এক্সপার্ট হতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা এটা করতে পারেন। আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং আমি এই ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ জায়গাটা নিয়ে আলোচনা করব। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কেউ আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। সপ্তাহে 4 দিন ক্লাস, আপনার শনি, সোম, বুধ, শুক্র, এই 4 দিন ক্লাস টাইম থাকবে। কোর্সের ডিউরেশন 3 মাস। এবং আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কেউ এটা করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে অনলি 30 জন করে স্টুডেন্ট থাকবে। আর ক্লাস টাইম থাকবে এই রাত 8:30টায়, 8:30 থেকে 9:30। এবং সামনের মাস আপনারা জানেন, পবিত্র রমজান মাস। রমজান মাসে আমরা ক্লাস টাইমটা তারাবির নামাজের পর, অর্থাৎ রাত 10টা 15 থেকে শুরু করব, 11টা পর্যন্ত এই টাইমে থাকবে। না হলে আমরা ইফতারের পর পরই, অর্থাৎ তারাবির নামাজ শুরুর আগে ইফতারের পরে যে 1 ঘন্টা টাইম থাকে, 6টার দিকে ইফতার শুরু হলে আপনার আমরা 7টা থেকে ক্লাস শুরু করে রাত 8:30 বা 8টা 15 পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। এই টাইমটাতে আমরা ক্লাস করব। এটা খুবই পারফেক্ট একটা টাইম হবে, অনেক ভালো একটা টাইম হবে পবিত্র রমজান মাসে। আপনারা এই সময়টাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কারণ অনেকেই এই টাইমটাতে আপনাদের অফিস ওয়ার্ক খুব বেশি সময় থাকে না, বা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন অফ থাকে। তো এই টাইমটাও আপনারা কাজে লাগিয়ে এই কোর্সটা করতে পারেন। 1 থেকে 2 মাস, ইভেন আমি টোটাল ডেডলাইন দিই 3 মাস। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবেন, এতটুকু আমি বলতে পারি। তার আগে আমাদের মেইন যে ক্লাস, সেটা হচ্ছে রাত 8টা 30-এ শুরু হবে। এবং এখানে টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস থাকবে। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, সবকিছুই আপনি পাবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ এখানে কিছু কম্পালসারি ক্লাস থাকবে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য, যাতে করে আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ভাইবা ফেস করতে পারেন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিসে, বা ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন, রিপোর্ট, ডায়লগ, ব্লগ লিখতে পারেন কোনো ধরনের কনফিউশন ছাড়া। এর জন্য কিছু বেসিক গ্রামার ক্লাস আমি নিয়ে থাকি। এরপর ধারাবাহিকতা মেনটেন করে সিকোয়েন্স অনুযায়ী স্পোকেনের উপর 30টা ক্লাস থাকবে। কথা বলার জন্য যা কিছু দরকার এগুলো থেকে পাবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেল গ্রামারের উপর, অর্থাৎ রাইটিং এর উপর 10টা মাস্টার্স ক্লাস থাকবে। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা ইমেইল রাইটিং, কর্পোরেট অফিসে জব করেন, ইভেন রাইটিংটা মেইনলি যাদের দরকার, এই এই ক্লাসগুলো থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। এরপর আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি আনার জন্য প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন আমি নিয়ে থাকি। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে এটি, আমি বলতে পারি। কারণ আইএলটিএস এর অনেকগুলো সেশন আমি এখানে নিব, আলোচনা করব। পরীক্ষার জন্য আপনাকে আমি প্রিপেয়ার করে দিব। সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আমি বুঝাই দিব, একটা প্যাসেজ অ্যানালাইসিস করে দিব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা ফ্রেজ, কিভাবে সেন্টেন্স গুলো হচ্ছে, আপনি কিভাবে স্পিকিং করবেন। আপনি সেখান থেকে যখন স্পিকিং করবেন, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। সো এইভাবে করাতে থাকলে মেন্টরের অধীনে থেকে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি পরিশ্রম করে পড়াই। এবং এটা 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবার দিয়ে দিবেন, যারা পারবেন না, যদি পেইড কোর্স করতে চান, 1,000 টাকা অ্যাডভান্স করেও, এখন ভর্তি চলছে, 1,000 টাকা অ্যাডভান্স করেও আপনি ভর্তি হতে পারেন। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে জানাবেন। আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। এবং এই যে ক্লাসগুলো আমি আজকে নিচ্ছি, এদের রেকর্ড এবং পিডিএফ ফাইলও যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা যদি চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব। যারা পেইড কোর্সে ভর্তি হতে চান,
1,000 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নেব। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে, অর্থাৎ ভেঙে ভেঙে আপনারা টাকা দিয়ে ক্লাসটা শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি এখানে রাখি। হ্যাঁ, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। আর যেটা বললাম, আমার লেখা এই বইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, পিডিএফ ফাইল বা অনলাইনে যে ডকুমেন্টটা আছে এটা আমি দিব। এটা সাথে রাখবেন, রেগুলার ক্লাস করবেন। আর অফলাইনের বইটাও কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন, ওটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো আর আমি প্রত্যেকটা স্টুডেন্টের আবার আমি কিন্তু অন টু অন যে স্পিকিং টেস্ট বা প্রেজেন্টেশন এটাও আমি নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো। অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকেও আপনি এই জায়গাটা থেকে বেটার কিছু পাবেন, এতটুকু আমি বলতে পারি। সেভাবেই প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি, প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করে থাকি। এটা হচ্ছে মেইন কথা। তো যারা করতে চান তারা জানাবেন আহ দ্রুত সময়ের ভিতরে। অর্থাৎ অনেকে আগে ক্লাস করে গেছেন বাট পেইড কোর্সে ভর্তি হতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে। তো এই সুযোগটা এখন থাকছে। আপনারা যারা দ্রুত ভর্তি হতে চান, যদি একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস চান, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন, ভালোভাবে ক্লাসগুলো করতে পারবেন। এইভাবে আমি কিন্তু ব্যাচে পড়ানোর পর অন টু ওয়ান সেশনও নিয়ে থাকি, স্পিকিং টেস্ট নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেইন বিষয়, এটা আপনারাও দিতে পারবেন। আর যে কথাটা আমি মেইনলি বলছিলাম এটা হচ্ছে এই যে এই ভার্বের যে ফর্ম গুলো আছে, এই ফর্ম গুলোকে মেনটেন করে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এই ফর্ম গুলোকে পড়তে পারি বা প্র্যাকটিস করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে শেখাবো। নেক্সট ক্লাসে টাইমলি জয়েন করবেন। তার আগে এই ভার্বের ফর্ম গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। অর্থাৎ আপনারা যারা ফ্রি ক্লাস করছেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে আপনারা এটা একটু দেখবেন। দেখার পর আমি আগামীকাল যখন করাবো আপনাদের এটা দেখতে বা করতে আরো সুবিধা হবে। 26 তারিখ থেকেই পেইড কোর্সের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে রাত 8:30টায়। যারা জয়েন হতে চান বা ক্লাস করতে চান তারা জানাবেন। আবারও বললাম, রমজান মাসে আমরা কি করব, আমরা আহ 10টায় করব, অথবা আমরা সন্ধ্যা 7টার দিকে আমরা ক্লাস টাইমটা নিয়ে আসবো। ঠিক আছে, যেটা পারফেক্ট হয় সেভাবে আমরা সবার সঙ্গে কথা বলে করব। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করতে হবে না, আমার অন্য টাইমেও ব্যস্ত থেকে আপনারা অনেক ভালোভাবে এটাকে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। তো যারা ভর্তি হতে চান জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। এই হচ্ছে মেইন কথা। এখন আমার আরেকটা ক্লাস নিতে হবে, পেইড কোর্সের একটা বেসিক ক্লাস শুরু করতে হবে। আল্লাহ হাফেজ এন্ড গুড নাইট, সি ইউ টুমরো ইন দ্য সেম টাইম।